আজ এই সংসদে দেখছি কৃতিত্ব দাবি করবার একটি প্রতিযোগিতা চলছে। 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিংবা প্রিয় নেতা তারেক রহমান কিন্তু একটি বারের জন্য গণ অভ্যুত্থানের সফলতার কৃতিত্ব দাবি করেননি। আলোচনায় অংশগ্রহণ করবেন যশোর 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব অনিন্দ ইসলাম অমিত। জনাব অনিন্দ ইসলাম অমিত, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি 26শে মার্চ 1971 শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামে এ বাংলাদেশের খেটে খাওয়া শ্রমিক, ছাত্র, যুবক এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন। শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই 3 লক্ষ মা বোনদেরকে, যাদের সম্ভ্রমের বিনিময়ে এই বাংলাদেশের মাটি তার সতীত্ব ফিরে পেয়েছিল। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি 90-এর গণ অভ্যুত্থান এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার নিজ জেলা যশোরের 68 জন সূর্য সন্তানকে, যারা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জীবন দিয়েছেন। আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি আমার নিজ নির্বাচনী এলাকা যশোর সদরের সম্মানিত ভোটারদেরকে, যারা ভোট দিয়ে তাদের প্রতিনিধিত্ব করবার সুযোগ আমাকে দিয়েছেন। মাননীয় স্পিকার, আজ সারাদিন যাদের কথা শুনেছি, বারবার তাদের বক্তব্য শুনে বিমোহিত হয়েছি। তাই আজ কোনো বক্তব্য রাখবার ধৃষ্টতা আমি দেখাবো না। আমি আমার কিছু ভালো লাগার স্মৃতি এবং কিছু কষ্টের স্মৃতি আজ এই মহান জাতীয় সংসদে তুলে ধরতে চাই। আজ আমার জন্য একটি কষ্টের দিন। গতকাল আমার রাজপথের সাথী, আমার সদর উপজেলা অন্তর্গত কচুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন ইরানকে উন্নত চিকিৎসার্থে ঢাকায় আনবার পথে ভাঙায় তিনি ইন্তেকাল করেছেন। এরকমভাবে প্রতিনিয়ত আমার নিজ জেলা যশোরের রোগী স্বজনদেরকে উন্নত চিকিৎসায় ঢাকা কিংবা খুলনায় যেতে গিয়ে পথিমধ্যেই জীবন দিতে হয়। আর তাই 2001 সালের বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবার পর আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলেন যশোর একটি পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট প্রতিষ্ঠার। দেশনেত্রী সেই আহ্বানে সাড়া দিয়ে করোনারি কেয়ার ইউনিট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। বিল্ডিং হলো, বাক্স ভর্তি মেশিন আসলো, কিন্তু সরকারের পালা বদলে সেই 19 বছরে বাক্স খুলে সে মেশিন আর চালু হলো না। তাই এই 19-20 বছরে এভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এবং খুলনায় যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত বহু রোগীকে জীবন দিতে হয়েছে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এখানে উপস্থিত আছেন, তাকে আমি এই কথাটি উল্লেখ করেছিলাম অতীতে। আমি আশা করব আগামীতে আমার ওই অঞ্চলের কোনো মানুষকে যেন উন্নত চিকিৎসাতে ঢাকায় নিয়ে যাওয়ার পথে কিংবা খুলনায় নিয়ে যাওয়ার পথে জীবন হারাতে না হয়। মাননীয় স্পিকার, কষ্টের কথা বলে এই মহান সংসদের বাতাস ভারী করতে শুধু চাই না, তাই কিছু সুখ স্মৃতির কথা তুলে ধরতে চাই। গত পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী আমার নিজ জেলা যশোরে গিয়েছিলেন।
1976 সালে তার প্রয়াত পিতা তৎকালীন রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উলসি যমুনাথপুর খাল খননের মাধ্যমে বাংলাদেশে খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন, 50 বছর পর তার সন্তান প্রিয় প্রধানমন্ত্রী সেই খাল পুনঃখনন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। 50 বছর পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে ছিলেন আমার প্রয়াত পিতা। সৃষ্টিকর্তা আমাকে সৌভাগ্য দিয়েছেন 50 বছর পর তার সন্তানের পাশে দাঁড়াবার। সেই দিন একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী যশোরে 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আসলেন। যেই মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন 20 বছর পূর্বে, যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে লক্ষাধিক জনতাকে সাক্ষ্য রেখে আমার প্রয়াত পিতার আহ্বানে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 20 বছর পর তার সন্তান তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী সেই মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন সেখানেও তার পাশে দাঁড়াবার। এটি শুধু আমার ব্যক্তিগত সুখস্মৃতির কথা নয়, যশোর থেকে মাননীয় প্রধানমন্ত্রী সমগ্র দেশবাসীর জন্য একটি শুভ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন আগামীতে আমাদের মায়েদের, আমাদের বোনেদের যাদের সংসার পরিচালনা করতে প্রতিদিন রান্নার জন্য যুদ্ধ করতে হয়, তাদের স্বাচ্ছন্দ্য দেবার জন্য তিনি প্রতিটি নারীর জন্য একটি করে এলপিজি কার্ড দিবেন, যার মাধ্যমে আমাদের মায়েরা, আমাদের বোনেরা তারা সহজ মূল্যে, ভর্তুকি মূল্যে এলপিজি সিলিন্ডার ক্রয় করে তারা রান্নার প্রয়োজন মেটাতে সক্ষম হবেন। মাননীয় স্পিকার, আজ এই সংসদে দেখছি কৃতিত্ব দাবি করবার একটি প্রতিযোগিতা চলছে। আমার নেতা যেহেতু তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন ভালোবেসে শ্রদ্ধায় মায়ের আসনে অধিষ্ঠিত করেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন আদর্শ মনে করেছি, তখন স্পষ্ট করে বলতে চাই 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিংবা প্রিয় নেতা তারেক রহমান কিন্তু একটি বারের জন্য গণ অভ্যুত্থানের সফলতার কৃতিত্ব দাবি করেননি। যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 7 শতাধিক নেতাকর্মী গুম হয়েছিলেন, যদিও 5000-এর উপর নেতাকর্মী জীবন দিয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যদিও 50 লক্ষ নেতাকর্মী বারবার মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে গেছেন, প্রতি সপ্তাহে তাদের জীবনের সিংহভাগ সময় কোর্টের বারান্দায় গেছে, আপনি আজ মাননীয় স্পিকারের চেয়ারে বসে আছেন, আপনারও দ্বারস্থ হতে হয়েছে আমাদেরকে ওই উচ্চ আদালতে আইনি পরামর্শ পাওয়ার জন্য, আইনি সহায়তা পাওয়ার জন্য। কিন্তু আমার প্রিয় নেতা তারেক রহমান গণ অভ্যুত্থানের কৃতিত্ব সমগ্র দেশবাসীর কাছে ভাগ করে নিয়েছিলেন। তাই কৃতিত্ব দাবি করবার প্রতিযোগিতা নয়, মুখে। মাননীয় সদস্য, দয়া করে আপনার বক্তব্য শেষ করবেন, আর 2 মিনিট সময় দেয়া হলো, প্লিজ 2 মিনিটের মধ্যে শেষ করবেন। তাই আমি শুধু বলবো এই কথাটি যে শুধু মুখে ঐক্যের কথা নয়, আমি মাঝে মাঝে আতঙ্কিত হই আমার বিরোধী দলের বন্ধুদের শরীরী ভাষায়। এত উত্তেজনা সামান্য কিছু শব্দ এবং বাক্যের জন্য, এত উত্তেজনা কিন্তু শরীরের জন্য ভালো নয়। আজকে মাননীয় বিরোধী দলীয় নেতা উপস্থিত থাকলে তাকে অনুরোধ করতাম, যশোর 5 নির্বাচনী এলাকা থেকে যিনি নির্বাচিত হয়েছেন তাকে আমি চাচা বলে সম্বোধন করি। আমার সাথে জেলখানায় একই সাথে থেকেছেন, একসাথে রোজা রেখেছি, ফজরের নামাজ আদায় করেছি, ইফতার করেছি। কিছু হলে উনি যেভাবে উত্তেজিত হয়ে যান, উনার শরীরটা কিন্তু খারাপ। এত উত্তেজনায় কোনো দুর্ঘটনা ঘটে কিনা এ কারণে আমি কিন্তু আতঙ্কিত। মাননীয় স্পিকার, আজ যেহেতু রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে কথাবার্তা, রাষ্ট্রপতি নিয়ে কথা বলবার বেশি কিছু নেই। এই রাষ্ট্রপতি ফ্যাসিস্টদের দ্বারা নিয়োগপ্রাপ্ত, কিন্তু ভালো লাগার বিষয়টি হচ্ছে সেই ফ্যাসিস্টদের দ্বারা নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে স্বীকার করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মত্যাগের কথা স্বীকার করেন, প্রিয় নেতা তারেক রহমানের অবদানের কথা স্বীকার করেন, তখন ভালো লাগে।
ঠিক যেমনটি ভালো লাগে এই 26শে মার্চ যখন শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ওই সাভারের স্মৃতিসৌধে গিয়েছিলাম, যখন দেখলাম বিরোধী দলীয় বন্ধুরাও ঠিক একইভাবে শ্রদ্ধা নিবেদন করতে উপস্থিত হয়েছেন। ঠিক যেমন ভাবে ভালো লাগে মুক্তিযুদ্ধের সূর্য সন্তান মেজর হাফিজউদ্দিন বিক্রমকে ওই স্পিকারের চেয়ারে বসানোর জন্য সব দল মত নির্বিশেষে যখন সমর্থন দেন তখন ভালো লাগে। এই ভালো লাগাটা ধরে রাখতে চাই। তাই আসুন, আজ যেটি গতকাল একজন মাননীয় সংসদ সদস্য বলেছেন, পার্থক্য রয়েছে বলে ঐক্যের কথা ওঠে, পার্থক্য থাকবে নিজের আদর্শের জায়গায়, কিন্তু ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য।